দাদা, আপনি তো কংগ্রেসের হয়ে ভবানীপুরে প্রার্থী মনোনীত হয়েছেন। সেখানে দাঁড়িয়ে এই যে আপনার বিপরীতে যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, কিরকম মনে হচ্ছে? মানে আপনার আপনার বিপরীতে তো হেভি ওয়েট নেতারা আছে, লড়াইটা কতটা শক্ত? দেখুন, জাতীয় কংগ্রেস আমাকে প্রার্থী করেছে ভবানীপুর বিধানসভায়। কংগ্রেসের আদর্শে আমরা আদর্শিত। আমরা কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের জন্য বলছি। আমার বিপরীতে কে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে না নরেন্দ্র মোদী আছে, আমরা সেটা কিন্তু আমি ভাবছি না। আমরা কংগ্রেসের জন্য লড়াই করতে নেমেছি, কংগ্রেসের কথাই মানুষকে বলছি, কংগ্রেসের আদর্শের কথা বলছি। আমরা জানি কোনো কিছু বিনিময়ে যেমন আদর্শকে ছাড়া যায় না, সেই জন্য আমরা আদর্শকে আঁকড়ে ধরে নিয়ে আমরা রাজনীতি করি। কংগ্রেসের আদর্শের কথা মানুষকে বলছি। আমাদের বিপরীতে তৃণমূলের সুপ্রিমো আছে না আমার বিপরীতে নরেন্দ্র মোদী আছে, আমরা এটা এখনো কোনো ভাবতে পারছি না। আমরা সামনে আমরা মানুষ দেখছি, শুধু শুধু মানুষ দেখছি। এই যে কালকে প্রথম দফায় নির্বাচন হলো, মোটামুটি দেখা যাচ্ছে যে আগে যেরকম হিংসার ঘটনাগুলো ঘটেছে তার থেকে তুলনামূলকভাবে কম ঘটেছে। কি মনে হচ্ছে? এবং ভোট সংখ্যা প্রচুর হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের কয়েক হাজার কোম্পানি, যে সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স পশ্চিমবাংলায় থাকবে এবং ভোট কেন্দ্রে থাকবে, ভোটের বাইরে কোনো হিংসা সন্ত্রাস হবে না, কোনো হিংসা ঘটনা ঘটবে না, তা সত্ত্বেও গতকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গে যেখানে যেখানে নির্বাচন হয়েছে আমরা দেখেছি প্রার্থীকে ফেলে মারতে দেখেছি, আমরা দেখেছি যে প্রার্থীকে আক্রমণ হতে দেখেছি, আমরা দেখেছি যে বিভিন্ন রকম হিংসার ঘটনা আমরা আমরা দেখেছি। সুতরাং এটাও কেন ঘটবে বাংলায়, যে কেন্দ্রীয় আমাদের নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, তার সত্ত্বেও আমাদের দেখলাম পশ্চিমবাংলার মানুষ দেখলো যে ভোটে হিংসা, গতকাল হিংসা। এবার এত বেশি শতাংশ মানুষ ভোট দিয়েছে, তাতেও আমরা মনে করি যে কংগ্রেসের ফল আশানুরূপ হবে। ঠিক আছে, আমাদের মানুষ হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আমাদের এই প্রচার যেভাবে কংগ্রেসের মধ্যে একটা শূন্য থেকে কোথাও একদম নেই, সেখান থেকে কংগ্রেস যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে তাতে মনে হচ্ছে এই নির্বাচনে কংগ্রেস কিছুটা জায়গা না, আমরা ভালো রেজাল্ট করবো এটুকুনি আপনাকে বলতে পারি। কিন্তু আমরা জ্যোতিষী নই, আমরা কত আসন পাবো আগে থেকে বলতে পারবো না। অমিত শাহর মতো, নরেন্দ্র মোদীর মতো, মমতা ব্যানার্জির মতো আমরা জ্যোতিষী নই, কিন্তু কংগ্রেস ভালো ফল করবে। পশ্চিমবাংলার মানুষ আবার কংগ্রেসের দিকে ফিরে আসছে, এটা বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে রীতিমতো আবার কংগ্রেসের কথা তুলেছে, তাহলে কি উনি ভয় পান? উনি তো ভয় পাবেন। কংগ্রেস যদি এখানে কিছু না করতো, অ্যাক্টিভিটিস না করতো, প্রার্থী দিয়ে ছেড়ে দিত, তাহলে ওনার পক্ষে খুব ভালো ছিল যে ভোটগুলো ওনার দিকে চলে যেত, কিংবা ভোট দানে মানুষ বিরত থাকতো, তাহলে ওনার পক্ষে সুবিধা হতো। এখন তো প্রতিটা 294টা সিটে কংগ্রেসের প্রার্থী, 294টা সিটে কংগ্রেস লড়াই করছে। এই লড়াইটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে আমার মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাই এবার কংগ্রেসকে মানুষ ভোট দিচ্ছে। এই যে আপনি এই এলাকার মধ্যে জনসংযোগে বেরোচ্ছেন, ভোট যাচ্ছেন, কি বুঝছেন মানুষের মনের অবস্থা? মানুষকে আমি বলছি তো একটাই কথা, 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখেছে মানুষ, 12 বছরের স্বৈরাচারী বিজেপি সরকারকে দেখেছে মানুষ, তাই মানুষ এখন বিকল্প খুঁজছে। তাই বিকল্প একমাত্র কংগ্রেস। আজকে স্বৈরাচারী বিজেপি এই কারণে বলছি, আজকে বিজেপি ক্ষমতায় এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, 2 কোটি বেকারের চাকরি দেবো, আমি কংগ্রেস নেতাদের সুইস ব্যাংকে টাকা আছে, আমি প্রধানমন্ত্রী হলে সুইস ব্যাংক থেকে টাকা উদ্ধার করে নিয়ে আসবো, আমরা ভারতবর্ষে শিল্প কারখানা করব, বেকারদের কর্মসংস্থান দেবো। এসব ভাঁওতাবাজি, নরেন্দ্র মোদীর ভাঁওতাবাজি। আজকে বেকারদের কর্মসংস্থান তো দূরের কথা, কেন্দ্র সরকারের কোনো ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ হয় না। কর্মসংস্থান কোথায়, মানে একদম নেই বললেই চলে ভারতবর্ষের কেন্দ্র সরকার। আজকে রেলে অ্যাক্সিডেন্ট হলে বুঝতে পারি রেলে কত ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করে না নরেন্দ্র মোদী। আজকে
গরিব মানুষ, কৃষক মানুষের কৃষির মুকুব হয় না, কিন্তু আদানি আম্বানিদের কৃষি ঋণ কেন ওদের এনপিএ করে দেওয়া হয়, 17 লক্ষ কোটি টাকা ওদেরকে ব্যাংক ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। এবং যেভাবে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দরে বেসরকারিকরণ করে দিচ্ছে নরেন্দ্র মোদী, তাতে ভারতবর্ষের মানুষ আতঙ্কিত। কংগ্রেস আমলে তৈরি করা কংগ্রেসই সম্পত্তিগুলো নরেন্দ্র মোদী আজকে জলের দরে বেসরকারিকরণ করে দিচ্ছে শুধুমাত্র আদানি আম্বানিদের হাতে। আজকে ভারতবর্ষের সমস্ত পোর্ট আজকে বেসরকারিকরণ হয়ে গেল, ইন্ডিয়ান এয়ারলাইন্স বেসরকারিকরণ হয়ে গেল, আজকে এয়ারপোর্ট বেসরকারিকরণ হয়ে গেল, আজকে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দরে ব্যাংক, বিমা, খনি সব জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী, সেগুলো বেসরকারিকরণ করে দিল। আজকে মোদী সরকার কখনো নির্বাচন কমিশন, কখনো ইডি, কখনো সিবিআই কে দিয়ে জোর করে নিজেদের সংগঠন বাড়াচ্ছে। বিপরীত দিকে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা বলে সেই সমস্ত নেতাকে জয়েন করাচ্ছে, তাদের ব্যাপার কি বলে ওয়াশিং মেশিনে ধুয়ে যাচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী, নারদায় দেখা গেল টাকা নিতে, তাকে সিবিআই নোটিশ পাঠালো, সিবিআই জেরা করলো, যেই মুহূর্তে বিজেপিতে চলে গেল সেমনি ও ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এই জিনিসগুলো নরেন্দ্র মোদী সরকার সারা দেশ জুড়ে চালাচ্ছে। আজকে সন্ত্রাস চালাচ্ছে নরেন্দ্র মোদী, ইডি আর সিবিআই কে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছে। তাই আমরা বলছি সাধারণ মানুষকে যে নরেন্দ্র মোদী সরকার মানুষের বিপরীতে কাজ করছে, মানুষের স্বার্থের পরিপন্থী হয়ে কাজ করছে। যেমন দেখুন, গ্যাস সিলিন্ডারের দাম 940 টাকা করে দিল, এবার মানুষ যখন মোদীর সমালোচনা করতে শুরু করে দিল, সেই মুহূর্তে গ্যাসের ক্রাইসিস করে দিলেন। যে মানুষটা 60 টাকা বাড়িয়েছে বলে সমালোচনা শুরু করলো, সেই মানুষটা তাদের প্রিয়জন, তাদের ছেলে মেয়েকে মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য বলছে 500 টাকা বেশি হলেও আমার গ্যাস সিলিন্ডার চাই। সুতরাং এই যে সন্ত্রাস, নরেন্দ্র মোদীর সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে রায় দিতে হবে বোঝাচ্ছি আমি। পেট্রোল, ডিজেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, এটাও আমি বোঝাচ্ছি সাধারণ মানুষকে। পাশাপাশি এরা নরেন্দ্র মোদী, অমিত শাহ পশ্চিমবাংলায় এসে ঘুষপেটিয়া 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 বলছে। আজকে পেহেলগাঁওতে যারা ঘুষপেটিয়া করলো, যারা পাকিস্তানের থেকে এলো পেহেলগাঁওতে, নির্বিচারে গুলি চালিয়ে আমাদের ভারতবর্ষের নাগরিকদের মারল, মেরে ওরা আবার হেঁটে হেঁটে আর্মস নিয়ে চলে গেল পাকিস্তানে। তাহলে বর্ডারে কারা ছিল? অমিত শাহের সিআইএসএফ ছিল, নরেন্দ্র মোদীর বিএসএফ ছিল। তাহলে তারা কেন ঢুকতে দিল, তারা কেন বেরোতে দিল? এটাই আমাদের বক্তব্য। সাধারণ মানুষকে বোকা ভাববেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলছি, আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কলকাতা ভবানীর কি বলে পশ্চিমবাংলায় এসে বলছে মহিলাদের উপরে যদি অত্যাচার হয়, সেই যারা অত্যাচার করবে তারা পাতাল থেকে বার করে নিয়ে আসবে। তাহলে আমি বলতে চাইছি যে পাতাল থেকে যদি বার করে নিয়ে আসবেন, তাহলে ব্রিজভূষণ শরণ সিংকে কেন পাতাল থেকে বার করলেন না? কেন কুলদীপ সিং সিঙ্গার কেন পাতাল থেকে বার করলেন না? কেন প্রজ্জ্বল রাভান্নাকে পাতাল থেকে বার করলেন না? সুতরাং এইগুলো হচ্ছে সাধারণ মানুষ অনেক ওয়াকিবহাল। নরেন্দ্র মোদী আর অমিত শাহের মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষ জানে। বাংলার মানুষকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে চিনে গেছে। এরা নির্বাচন আসলে ইডি আসে, সিবিআই আসে, তারপরে ওনারা আসেন দিল্লি প্রেসিডেন্ট। বাংলার মানুষ জবাব দেবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 26,000 ছেলে মেয়েদের চাকরি চলে গেল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেয়ে পাঠালো ওএমআর সিট দিন, নাহলে মিরর ইমেজ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় না দিল ওএমআর সিট, না দিল মিরর ইমেজ। ফলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে গেল, চলে গেল 26,000 ছেলে মেয়েদের চাকরি। এই 26,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? কেউ 10 বছর চাকরি করছে, কেউ 8 বছর চাকরি করছে, কেউ 12 বছর চাকরি করছে। তারা কেউ লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে, কেউ লোন নিয়ে বাড়ি করেছে, কেউ লোন নিয়ে গাড়ি কিনেছে, কেউ নিজের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় স্কুলে ভর্তি করেছে। তাদের খরচাটা কি করে পোষাবে? তারা তো বেকার হয়ে গেল। সুতরাং এই যে এদিকে তো বেকার যুবক ভাতা শুরু বেকার করলে পশ্চিমবাংলায় লক্ষ্মীর মমতা ভান্ডার বাড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো বন্ধ হয়ে গেছে। যে খোঁজ নিয়ে দেখুন, মানুষ কত পশ্চিমবাংলায় বেকার আছে কেউ জানতে পারতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ করে দিলেন যে বেকার ভাতা দেবেন। 84 লক্ষ মানুষ বেকার যুবক যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তারা কিন্তু বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করলো। আজকে জানা গেল 84 লক্ষ শিক্ষিত বেকার পশ্চিমবাংলায় আছে। আরো 22 লক্ষ থেকে 25 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যায়। তা পশ্চিমবাংলায় আছেটা কি? আপনি হাওড়া স্টেশনে যাবেন, দক্ষিণমুখী ট্রেনে
ট্রেনের মধ্যে উঁকি মারবেন, দেখবেন সব পেশেন্ট যাচ্ছে দক্ষিণে চিকিৎসা করতে, বাংলায় চিকিৎসা করার জন্য কেউ অপেক্ষা করে থাকে না। আজকে স্বাস্থ্যসাথী বলছে, কটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ হয় বলুন তো? কটা জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দেয়? সুতরাং এইসব ভাঁওতাবাজি মানুষ দেখে নিয়েছে। তাই তো পশ্চিম ভারতবর্ষ, আমরা ভবানীপুর সমস্ত মানুষের কাছে আমরা একই কথা বলছি। আমি আশাবাদী, আমি ভবানীপুরের মানুষের প্রতি আমার আস্থা আছে, আমার ভরসা আছে। আমি দীর্ঘদিন ধরে আমি কংগ্রেস রাজনীতি করছি 87 সাল থেকে। আমি অন্য কোনো দলে যাইনি, কারণ কোনো কিছুর জন্য আদর্শকে ছাড়া যায় না। সব কিছুর জন্য, হ্যাঁ, সব কিছুকে ছেড়ে দেওয়া যায় আদর্শের জন্য, কিন্তু আদর্শকে কোনো কিছুর জন্য ছাড়া যায় না। তাই আমি সমস্ত মানুষের কাছে বলছি যে আমাকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন, রাহুল গান্ধীর হাত শক্ত করুন। একমাত্র রাহুল গান্ধী আছে যারা দেশ জুড়ে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা ঘোষণা করছে যে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, আরো বিভিন্ন রকম প্রকল্প আরো ভালোভাবে শুরু হবে। অন্যদিকে বিজেপি বলছেন আমাদেরকে যেতেন, আমরা লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেবো। এই যে টাকা দেওয়া এবং ভাতা দেওয়ার মধ্যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানুষকে দরদাম করে কিনে নিতে চাইছে। দেখুন, এটা এখন সারা ভারতবর্ষ জুড়ে ট্রেন্ড চলছে যে কংগ্রেস সরকারও দিচ্ছে, যেখানে কংগ্রেসের সরকার আছে গ্যাসে ভর্তুকি দিচ্ছে। 500 টাকা দামে গ্যাস আমরা সরবরাহ করছি, যে 940 টাকা। আমরা কর্ণাটকে, আমরা যেখানে তেলেঙ্গানাতে আমরা দিচ্ছি, যে সমস্ত জায়গায় সরকারি কর্ম আমাদের পশ্চিম কংগ্রেসের সরকার আছে। এক্ষেত্রে বিজেপি যেখানে যেখানে সরকার আছে সেখানে সেখানে লাইভলি বায়না দিচ্ছে, সেগুলো তো বন্ধ হয়ে পড়ে আছে। আজকে সেই সমস্ত ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে গিয়ে দিক না আগে। এখানে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? সবাই জানে এটা মিথ্যা প্রতিশ্রুতি। বিজেপি কখনো ক্ষমতাও আসবে না, আর বিজেপি এটা দেবেও না। সুতরাং বলতে ক্ষতি কে? 3,000, 4,000, 5,000, 10,000 সব বলতে পারে, ঘোষণা করতে পারে, কিন্তু ঘোষণা করার সঙ্গে দেওয়ার একটা সামঞ্জস্য থাকা। কংগ্রেস তেলেঙ্গানাতে দিচ্ছে 2,000 টাকা করে মানুষকে, মহিলাদের ভাতা দিচ্ছে। এখানেও রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে, যদি আমরা ক্ষমতায় আসি আমরা 2,000 টাকা করে মহিলাদের ভাতা দেবো, ফ্রি। আমরা বাসে, মহিলাদের বাসে উঠলে কোনো পয়সা লাগবে না, আমাদেরও বলছি। আমরা কৃষক ভাতা দেবো বলছি। সুতরাং এগুলো অন্য জিনিস, এগুলো হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি। এটা এখন ট্রেন্ড চলছে সারা ভারতবর্ষ জুড়ে। কারণ কি? কর্মসংস্থান নেই। মোদী সরকারের আমলে, দিদির সরকারের আমলে কর্মসংস্থান নেই, একটা শিল্প নেই, একটা কারখানা নেই, মানুষের আয় নেই। মানুষকে এই ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষের কাছে যদি টাকা না থাকে, যে টাকা দেবে তার হাতে ভাত পেতে নিবে তাদের সংসার চালানোর জন্য, গরিব মানুষের জন্য। সেই গরিব মানুষের সেই সুবিধাটা সুযোগটা নিচ্ছে। তাহলে টাকা দেওয়ার আগে আমরা তো নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রীকে বলছি, সিপিএম আমলে যখন ছিল বলেছিলেন বামফ্রন্ট আমলে সমস্ত শিল্পগুলো উনি খুলে দেবেন। তা মুখ্যমন্ত্রী হওয়ার পর কেন খুললেন না? কেন 15 বছরে একটা শিল্প কারখানা হলো না? কেন বেকারদের কর্মসংস্থান হলো না? কর্মসংস্থান দিলে তো আজকে ভাতা দিতে হতো না। আজকে কর্মসংস্থান যে চালু করতো নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি, তাহলে তো আর রেশন, ফ্রি রেশনের জন্য 75 কোটি মানুষকে তো লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না। সুতরাং মানুষকে বাধ্য করা হচ্ছে নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী, যাতে মানুষের কাছে দারিদ্রতা থাকুক, মানুষের কাছে অভাব থাকুক, তাহলে আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। আমি টাকা দেবো, আমি নাম কিনবো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর নরেন্দ্র মোদী হোক। মানুষকে এই জিনিস, এই জায়গাটাকে যেতে বাধ্য করেছেন নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই শেষ প্রশ্ন দাদা, 152টির মধ্যে 110টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার করব, সারা রাত ধরে বিশ্লেষণ করেছি, অমিত শাহ এটা বলবেন। দেখুন, অমিত শাহ গতবারও বলেছিলেন আপকি বার 200 পার। তো উনি আকাশ কুসুম চিন্তা করতেই পারেন, ঘোষণা করতেই পারেন, তার ওটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। উনি বলতে পারেন যে 294টার মধ্যে 294টা পাবো, এটাও বলতে পারেন। মমতা ব্যানার্জি বলতে পারে 230টা পাবো না 200-250টা পাবো, সেটাও বলতে পারে। সেটা ওনার মুখে তো বললে তো কোনো ট্যাক্স লাগে না, আপনার কেউ গিয়ে ট্যাক্স কাটবে না। ওনার যা খুশি বলতে পারেন। কিন্তু আমরা বলতে পারি যে কংগ্রেসের রেজাল্ট অনেক আগের থেকে অনেক 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 গুণ ভালো হবে।